দর্শক, বিশ্বের সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে ভয়েস অব আমেরিকা ও RTV যৌথ অনুষ্ঠান আমেরিকার রাজনীতিতে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। আজকের বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম 6 মাস। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম জমির এবং আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আপনাদের দুজনকেই আমন্ত্রণ RTV স্টুডিওতে। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে দেখে নিচ্ছি RTVর জন্য ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন DC স্টুডিও থেকে পাঠানো বিশেষ সাক্ষাৎকার। ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে RTVর দর্শক শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে আলোচনা শুরু করছি। আমি রোকেয়া হায়দার। আর আজকের আলোচনায় আমার সঙ্গে রয়েছেন সরকার কবিরউদ্দিন, আছেন আমাদের বার্তা বিভাগের রাজনীতি বিষয়ে সিনিয়র করেসপন্ডেন্ট জিম মেলন। জিম, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। কবির ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের উই আর গোয়িং টু ডিসকাস হোয়াট 45th প্রেসিডেন্ট 6 মান্থস। আমাদের 45তম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 6 মাসে তার সাফল্য কি, কতটুকু অগ্রগতি অর্জন করলেন, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। তো কবির ভাই, আপনাকে দিয়ে শুরু করি। এই 6 মাস কেমন দেখলেন, আর কোন বিষয়টা আপনি গুরুত্ব দেবেন যেটা সাফল্যের দিকে এগিয়েছে? না, আমি কোন দিকটা দেখলাম সেটা তো বড় কথা না। জনসাধারণ ভোটাররা এই 6 মাসে ডোনাল্ড ট্রাম্পের অগ্রগতি কোন কোন ক্ষেত্রে সাধিত হয়েছে বলে মনে করেন, তার ভিত্তিতেই গ্যালাপ পোল হয় এবং তার ভিত্তিতেই নির্ধারণ করা হয় যে অ্যাপ্রুভাল রেটিং কি হবে বা কি হয়েছে। আমরা দেখছি যে অতীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে 6 মাস মেয়াদে কার্যকালের 6 মাস মেয়াদে সাফল্যের ভিত্তিতে অ্যাপ্রুভাল রেটিং যা থেকেছে, ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সেটা সর্বনিম্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড আই এম শিওর জিম would agree with me that the approval rating has not been up to the mark as compared with the other US presidents during the last 75 years or so. That's right. I mean, for a new president, that's correct. This is a historical low. You have to go back to, I think, President Harry Truman, right around the time at the end of World War II, when this kind of polling first started. So it's the kind of mark I'm sure that President Trump is not proud of. Now, what marks would he give himself? Well, quite strong, I think. We've heard him talk about that he has had more things passed through Congress than any other president. He's done more in a shorter time than any of his predecessors. But of course, even some Republicans realize they have to take that with a grain of salt. And the main thing is he's had some major setbacks. Domestically, of course, is the health care bill that now seems in disarray. হ্যাঁ, যেমন স্বাস্থ্য বিমা সম্পর্কেই বললাম যে প্রায় এই মুহূর্তে কেউই গ্রহণ করছেন না, কারণ যারা কংগ্রেসে আছেন, those who are in Congress, they are thinking that they have to face their own voters in their constituency. That's why they are so hesitant about passing this healthcare bill. তো সেই ক্ষেত্রে কি বলবেন আপনি? না, আমরা জানি যে সম্প্রতি 3 জন সেনেটর, একজন রিপাবলিকান দলের 3 নারী সেনেটর এসেছেন ওয়াশিংটনে এবং তারা বলছেন যে উই হ্যাভ কাম হিয়ার টু ওয়াশিংটন নট টু হার্ট আওয়ার ভোটার্স বাট টু হেল্প দেম, টু হেল্প আওয়ারসেলভস উইথ দি হেলথ কেয়ার বিল, অ্যান্ড দে আর নট ইন টু সাপোর্ট a repeal or rewrite at this moment, but to fix the Affordable Care Act. Would you throw some light on that? Yeah. It's been an amazing turnaround on the health care issue. If you recall, in 2010, President Obama had to muster all his expertise and the votes of all Democrats to get this through. There were no Republicans. They opposed it from the beginning. And for 7 years, Republicans used their opposition to the Democrats' health care bill and law as a driving force to mobilize their voters. But in a matter of months, this has turned around as Republicans debated their proposal to repeal and replace. It's important to them because that core conservative group of voters around the country who vote Republican were demanding that Obamacare be undone.
now this is not going to happen because some of these very own senators, as you pointed out, heard from their voters who were very active really at town halls yes. that they don't want this, that they're fearful of what was to come. I am stunned by the polling on support for this Republican bill, which had a very sharp drop in recent months. And you have to look at this here in Washington and say, why would these folks support something that on its face is already so unpopular? হ্যাঁ সেটাই আমরা যেটা দেখছি এক মিনিট করবে যেটা যে ভোটাররা কিন্তু গোড়াতেই যেমন জিম ম্যালন হ্যাজ সেড দ্যাট when President Trump came in riding on this that repeal and change it repeal and replace but they couldn't do it they cannot find in first 6 months so far and the Congress এরপরে তো বিরতি নেবে কিন্তু তারা মনে করছে যে এটাকে যে পরিবর্ধন করবেন সেই জিনিসগুলো কতটুকু ভালো সাধারণ মানুষের কতটুকু কাজে লাগবে সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল দুবার চেষ্টা করলেন দুবার চেষ্টা করেই ব্যর্থ হলেন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট রিরাইট করার ব্যাপার নিয়ে এবং এখন ডোনাল্ড ট্রাম্প বলছে রিপিল করা না রিরাইট করা না রিপিল করা খারিজ করে দেওয়া এবং ডোনাল্ড ট্রাম্প আর একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে ফেডারেল ইন্স্যুরেন্স ফেল করা অবধি he would like to wait and then he would like to see the Democrats coming forward to negotiate a deal. A change. What would you say? Yeah. How does it work? How the federal insurance fails and can you explain One that? thing we need to say, in the United States, unlike many developed countries, a large portion of people are covered by private insurance. That's a departure from many other nations around the world who rely on government programs. Now, that's something that Republicans don't want. In fact, they want to cut down the role of government in healthcare. This is a major point of friction. The president's suggestion that this can be all laid at the blame of Democrats and President Obama is probably not grounded in reality. Why do I say that? Ask a lot of the Republicans. They realize now that their fingerprints are all over this. They're responsible for what happens now. They made the campaign promise to get rid of Obamacare and replace it. And the fact but so is, far they couldn't find no, they've not been able to agree. Yeah. It showed the differences within the Republican Party, which are quite sharp. And make no mistake, this is kind of a setback politically for President Trump. Question is, what does he do now? At some point, will there be an effort to be more bipartisan, to reach out to the Democrats? The Democrats say they're ready, but they also believe they have a lot of leverage and would probably demand a lot. Okay, briefly we'll touch. It is said that if Obamacare, Affordable Care Act, is repealed, 23 million people will be affected. Yes. Now, তাদের কোনো বীমা থাকবে না স্বাস্থ্য পরিচর্যার কোনো স্বাস্থ্য পরিষেবার কোনো ব্যবস্থা থাকবে না and do you think the Congress people, the senators, the representatives would risk their future, their fate with the voters and do something about this Affordable Care Act, I think repealing it? the statistic you hit on is one of the main reasons why this failed. This affects people in all states. So the Republicans have no protection from this in their own states. And of the more than 20 million you refer to, quite a few of those are probably Trump voters who would be quite surprised to find out that they might lose their health insurance, even as the candidate promised during the campaign last year, they would get better health care for less money. That's another issue here, that the president tends to simplify things to try to sell it, but some Republicans are also critical of the fact that he then stepped away, was not versed in the details of the bill, and did not fully make an argument for it. Usually you need a president to be out there, as President Obama was, to make the case to the American people. It doesn't appear that happened this time. No, it's not happening. But briefly, as we are short of time, we'll touch on the foreign policy or what success he achieved so far. In case of we were discussing domestic policy. In case of foreign policy, well, illegal border crossings are down. So you have to look at that, particularly on the southern border, and say there has been some impact there. He says that he has made the U.S. a stronger presence around the world.
by basically adopting a more tougher, aggressive attitude against, say, Islamic State and also other world actors. But of course, a lot of this is a work in progress, and overshadowing everything is Russia, his relationship with Russia, and the unanswered question of whether there was any collusion between his campaign and the Russian government last year. Thank you. Before Rokia lets you off the hook, Jim, I would like to know from you, for our viewers, what do we, the American voters, really expect from the president during the first 6 months of his tenure at the White House? Historically, it's a great time for a new president to build on the Capitol where they won the election, to build on that public support. But there have been some notable stumbles here. And there's also a bit of a disconnect, it looks like, between the president and even Republicans in Congress. They don't always seem to be on the same page. That can be a problem as you try to quickly implement an agenda. This only gets harder as your term goes on longer. You can really miss an opportunity if you're not able to seize the day early in your term. Well, we have to say goodbye now. Kohir bhai, apnake onek onek dhonnobad. Jim Malone, thanks again for joining us. And the viewers are there looking at you. And that's it. শ্রোতা দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে ৪৫তম প্রেসিডেন্ট ৬ মাস কেমন কাটলো তারই বিষয় নিয়ে কিছু আলোচনা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি ওয়াশিংটন স্টুডিও থেকে RTVর স্টুডিওতে। রোকেয়া হায়দার, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। ধন্যবাদ রোকেয়া হায়দার। আমরা ফিরছি আমাদের মূল আলোচনায়। অ্যাম্বাসেডর এম জমিদ এবং প্রফেসর ইমতিয়াজ আহমেদ, আপনারা দুজনের কাছে জানতে চাই, ট্রাম্পের প্রথম 6 মাসের মূল্যায়নে আসলে এই 6 মাসে আপনি কি মূল্যায়ন করতে পারেন? আমেরিকার ইতিহাসে প্রথম 6 মাস এই ধরনের ডিপ্রেসিং একটা পজিশন হবে সেটা মনে হয় না আমরা দেখেছি। আমি এখন পর্যন্ত মনে করতে পারছি না। জিমি কার্টারের ব্যাপারেও কিছুটা ছিল, সেটা আমি পরে হয়তো যদি সময় থাকে হয়তো প্যারালাল মানুষ আনতে পারি, কিন্তু এমনিতে এই কারণে বললাম কারণ জিমি কার্টারও কিন্তু বাইরে থেকে এসেছিল, যেটা ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলা হয়, এবং উনিও ব্যবসায়ী ছিলেন, পিনাট ব্যবসায়ী ছিলেন, তো অনেকেই ওইভাবে প্যারালাল করতে চান। ডিপ্রেসিং এই কারণে, দুটো কারণে। একটা হলো যে তার যেই স্টাইলে উনি প্রেসিডেন্সি করতে চাচ্ছেন, যেটাকে বলা হয়েছে টুইটারের প্রেসিডেন্ট, সেটার অ্যাকসেপ্টেবিলিটির একটা ব্যাপার আছে। তার চেয়ে বড় কথা হলো যে অনেকটা এমনভাবে উনি প্রেসিডেন্সি নিয়ে গেছেন যে তার লোকরা ওই টুইট দেখে চিন্তা করে যে কি হবে না হবে। সেখানে যে সিরিয়াসনেস থাকা দরকার, এবং মনে রাখতে হবে যে এটা রোয়ান্দা না, বা এটা মুগাবের দেশ না, তাই না, এটা লালু প্রসাদ না। তাহলে অনেকে হয়তো মেনে নিতে পারতো যে ঠিক আছে লালু প্রসাদ, বিহারে এরকম হতো। কিন্তু এটা একটা মানে সুপার পাওয়ারের প্রেসিডেন্সি, যেখানে অনেকেই একটা কি বলা হয় সিরিয়াসনেস এটা করে, তো সেটা একটা ব্যাপার। আর একটা হলো যে রাশিয়ার এই যে বিষয়টা, রাশিয়ার ইন্টারভেনশন বা যেটা বলা হচ্ছে অ্যালার্জেড ইন্টারভেনশন, সেটা গত 6 মাসে দিন দিন বাড়ছে। এর একটা বড় কারণ হচ্ছে যে যেটা খেয়াল রাখা দরকার, যে অ্যাংলো আমেরিকানসরা মূলত কিন্তু এম্পিরিসিস্ট, এবং এম্পিরিসিস্ট যে এরা কিন্তু ছাড়বে না, এরা এটা ঘুরবে গোটাতে 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 যত। এটা মনে রাখতে হবে, ঠিকই নিক্সনের যেটা হয়েছিল, নিক্সন কিন্তু কখনো বলেনি যে আমি করেছি, সে কেন তুমি টেপ মুছেছো, দ্যাট ওয়াজ তার কিন্তু সে কিন্তু কখনো বলেনি যে আমি আসলেই ডেমোক্র্যাটসদের ওখানে চুরি করেছি, কেন তুমি ওই যে খুঁজতে যে তারপরে তো সে বেচারা রিজাইনিং দিত। এই যে শুরু করেছে, এবং আজকে তো আরও ড্যামেজিং রিপোর্ট যে না আসলেই অ্যাম্বাসাডারের সাথে সে বসেছে, কথা বলেছে, এবং ইন্টেলিজেন্স রিপোর্ট সেখানে আছে। এই যে এম্পিরিসিজমের যে বিষয়টা, এটা যদি আমরা খেয়াল রাখি, এটা চলতেই থাকবে যতক্ষণ ওই দেয়ালের ওপাশ থেকে না ফুট হয়ে আসবে। সেটা যখন হবে তখন কি হবে সেটা ভাবার ব্যাপার আছে। তবে একটা ব্যাপার আমি একটু বলতে পারি, এই গত মাসে সাংহাইতে বসে চাইনিজরা
হঠাৎ করে প্রশ্ন করলো, আমি ওখানে ছিলাম, তো প্রশ্ন করলো যে তুমি কি মনে করছো এই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে। আমি স্ট্রেটলি বললেন যে লুক, ডোনাল্ড ট্রাম্প তোমাদের কাছে আসবে, কারণ আর তো উপায় নেই, কারণ টাকা পয়সা দরকার, তোমাদের কাছে আসবে। তখন একজন চাইনিজ স্কলার খুব ভালো করে বলেছে, বলে হ্যাঁ আমরাও জানি সে আসবে, কিন্তু সে কি আসলে 4 বছর টিকতে পারবে কিনা এটা নিয়ে আমরা একটু চিন্তিত, যে আমরা আসলে ইনভেস্ট করবো কিনা সেটা নিয়ে আমরা চিন্তিত। তাতে বোঝা যাচ্ছে যে ইন্টারন্যাশনালি এখন পর্যন্ত সে কদিন থাকবে, কিভাবে যাবে, সে এই টুইট যে দিয়ে শুরু করেছে সেটা কদিন লাগবে। এই 6 মাসে আমি যেটা বললাম ডিপ্রেসিং, এবং সেটা খুবই ক্ষতিকর, কারণ হচ্ছে যে একটা আন্তর্জাতিক মহলে যেটা বললাম আমেরিকার প্রেসিডেন্ট, সেটা যদি প্রথম 6 মাসে ডিপ্রেসিং হয়, তাহলে গ্লোবাল কোথায় যাচ্ছে ওয়ার্ল্ড, সেটা চিন্তার ব্যাপার। অ্যাম্বাসেডর এম জমির, আপনার কাছে 6 মাসের মূল্যায়নটা জানতে চাই। ধন্যবাদ। আমি শুনছিলাম খুব ভালো, কারণ আমাদের মনে রাখতে হবে সবারই জীবনে একটা না একটা সময় এমন কোনো ঘটনা ঘটে কিংবা এমন ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হয় যার কারণে সে হয়তো প্রথমবারের মতো চুপ করে বসে চিন্তা করতে আরম্ভ করে সত্যি কি আমি যা হচ্ছে এটা কি বাস্তবধর্মী কিনা। জি, তো আজকে আমি বলছিলাম যেটা শুরু হওয়ার আগে, যে আমি পড়তে যাচ্ছিলাম যে রুথ বেন গিয়াট বলে এক মহিলা সাংবাদিক, তিনি যে খুব ইন্টারেস্টিং অবজারভেশন করেছেন। উনি বলছেন Trump is following, quote, the authoritarian playbook, unquote, an approach towards governance that privileges executive power and makes the president's personal goals and needs the focus of his public office. তো এইটার মাধ্যমে হচ্ছে কেন্দ্রীভূত হচ্ছে, তার মানে তার নিজের ব্যক্তিগত তার প্রোফাইল, ব্যক্তিগত আশা দুরাশা যা কিছু সেইটাকেই সম্পূর্ণভাবে, এবং এই যে স্পাইসারকে যে রিজাইন করলো সে, এবং হোয়াইট হাউসের ওয়েস্ট উইং যে একটা বিরাট রদবদল হচ্ছে, তার সঙ্গে উনি যেটা বলছিলেন, এক্ষুনি প্রফেসর সাহেব বলছিলেন, তার সঙ্গে যে প্রশ্নটা হয়েছে যে এই যে রাশিয়ান অ্যাম্বাসেডর কিসিয়াকের সঙ্গে যে অ্যাটর্নি জেনারেল সেশনসের যে আলাপ পরিচয় হয়েছে, এসব হয়েছে, এগুলো যে বাস্তবে অনেক কিছু, তার মানে এটা অনেকটা যেন মনে হচ্ছে যে আমি একটু বলছিলাম আপনাকে, সেটা হচ্ছে যে অনেকটা ইট রিমাইন্ডস মি অফ সিলভিও বার্লুসকোনি, দ্য ফর্মার ইটালিয়ান প্রাইম মিনিস্টার। কেন উনিও যেহেতু অনেক বিষয় সম্পত্তি ছিল ওনার, and he really looked upon his performance as Prime Minister of Italy, যেটা আছে ঠিক আছে, আর করতে হবে না করতে হবে, যেরকমভাবে বড় এম্পায়ার চালিয়েছি আমি এখানে। তো সেই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হি ডাজন্ট প্রবলি আন্ডারস্ট্যান্ড। ও ভাবছে আমি এত বড় আমার নিজের বিজনেস ইন্টারেস্ট এত কটা জায়গা চালাচ্ছি, আমি যদি ওগুলো চালাতে পারি এবং আই হ্যাভ বিন সাকসেসফুল, তাহলে আমি যদি এই পুরো আমি এটা পারবো না কেন, সরকারের যে যা করার করণীয় সরকারি পদক্ষেপ ঠিক ওইভাবে চালাবো, জি, এবং আই উইল অলসো বি সাকসেসফুল। কিন্তু বুঝছে না যে রাজনীতির সঙ্গে ব্যবসা নীতির একটা বিরাট পার্থক্য আছে, অনেক গ্রামার আছে যেটা সে জানে না, এবং রাজনীতির ক্ষেত্রে দায়বদ্ধতা আছে যেটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ওই রকম ভাবে নেই। অ্যাম্বাসেডর এম জমির, বিদেশ নীতির ক্ষেত্রে ট্রাম্পের সফলতা আসলে কোন দিকে বলে আপনি মনে করেন? রাষ্ট্রপতি ট্রাম্প তিনি এই রিসেন্টলি মানে প্রথম গেলেন উনি সৌদি আরেবিয়া, ইসরায়েল, ন্যাটো, ব্রাসেলস, তারপরে আসলেন G7 মিটিংয়ে সিসিলি, তারপর দ্বিতীয়বার উনি গেলেন সেটা হচ্ছে হি ওয়েন্ট যেটা হ্যামবার্গে হলো, যে G20 সামিট হলো, তারপরে এখন আবার ঘুরে আরেকবার গেলেন উনি ফ্রান্সের ম্যাক্রন হলেন। তো সেদিক থেকে আমি বলবো যে ওনার যে অনেক রকমের বিতর্কের সম্ভাবনা ছিল, তিনি চেষ্টা করেছেন আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে সেটা থেকে একটা মধ্যম রাস্তা আসছে। ফর এক্সাম্পল আমি ধরি যেটা 1 নম্বর হচ্ছে মেক্সিকোর সাথে কথা বললে মেক্সিকো একটা আমরা বিরাট প্রাচীর তুলবো, পয়সা তোমরা দেবে, সেটা তো বুঝতেই পারছি যে হবে না, চলে গেছে। দ্বিতীয় যেটা জিনিস হচ্ছে সেটা হলো উনি বিজনেসটা যেভাবে করেছেন উনি রাষ্ট্র সেভাবে চালানোর চেষ্টা করছেন, সে হবে না তো সেরকম। তারপর হচ্ছে যে এই যে নেমিং এ কনজারভেটিভ সুপ্রিম কোর্ট জাস্টিস, সেটা কিন্তু উনি সক্ষম হয়েছেন, উনি করেছেন, এবং তাকে নিয়ে যা কিছু করণীয় স্ক্যালিয়া, জাস্টিস অ্যান্টনি স্ক্যালিয়া তাকে করেছেন। রিপিল অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ ওবামা কেয়ার, সেটা আমরা এক্ষুনি শুনলাম। ওবামা কেয়ার ব্যাপারে দেখা যাচ্ছে অন্তর্নিহিত অনেক কিছু ব্যাপার আছে যেগুলোর কারণে রিপাবলিকানরা এখন পিছিয়ে আসছে, কারণ তারা বলছে যে সাধারণ জনগণের মধ্যে একটা এই ব্যাপারে একটা প্রীতি আছে, সম্প্রীতি আছে, এবং সেটাকে যদি আমরা যাই তো পরে আমাদের নির্বাচন যেটা হবে 2018 সালে, সেখানে আমরা হয়তো মুশকিলে পড়তে পারি, তখন এটা বেশ সুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর তারপরে হচ্ছে যে যেটা মোস্ট গুরুত্বপূর্ণ এবং এটা ড্রন অ্যাটেনশন হচ্ছে যে ব্লকিং এন্ট্রি অফ মুসলিমস ফ্রম 6 কান্ট্রিজ, সেখানে নিয়েও বেশ বিতর্ক হয়েছে। কিছুটা সুপ্রিম কোর্ট, ফেডারেল কোর্ট কিছুটা এগিয়েছে, কিছুটা বাদ দিয়েছে। এখন যেটা দাঁড়িয়েছে সেখানে হাওয়াইয়ের যে অ্যাটর্নি জেনারেল তার যে বক্তব্য পেশের কারণে ওই যে এক্সটেন্ডেড ফ্যামিলি কোনো জায়গায় রাখা হয়েছে,
কোনো এক জায়গায় দুই জায়গায় বলা হয়েছে এইটা হবে না এটা হবে না। কিন্তু আমি বলবো আরেকটা জিনিস, যেটা বাণিজ্যের ক্ষেত্রে টিপিপির ক্ষেত্রে ওনার নিজের সেলফ প্রোক্লেম ভিউ মেক আমেরিকা ফার্স্ট, এবং সেখানে আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়াতে হবে, সেই কারণে আমাদের ওখান থেকে ডিউটি ফ্রি কোটা ফ্রি দেওয়া যাবে না, আমরা টিপিপি ক্যান্সেল করলো ওইটা। তারপরে এখন দেখা যাচ্ছে নাফটা নিয়ে উনি কথা বলছেন, যা কিছু করণীয় করছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ব্রিটেনের সাথে টেরেসা মে শি নোজ দ্য প্রবলেম, বিকজ সে যখন বেরোবে ব্রেক্সিট করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, তারপরেতে তখন তার যদি ট্রান্স আটলান্টিক অ্যালায়েন্স যদি ঠিকমতো কাজ না করে, শি উইল হ্যাভ সিরিয়াস প্রবলেম both in terms of investment as well as trade opportunity. তো সেখানে ট্রাম্প ওই যে স্টেট গেস্ট হিসেবে যাবার সম্ভাবনা রয়েছে 18 সালে, 17 তো যাচ্ছে না, 18 সালে সেখানে একটা ওনার একটা সম্ভাবনাটা ইয়ে হবে। আর রাশিয়ার সাথে পুটিনের সাথে উনি দেখাচ্ছেন, এবং খাবার টেবিলে বসেও পুটিনও হাত নাড়ছে, উনিও হাত নাড়ছেন, খাবার টেবিল থেকে উঠে দ্বিতীয়বার উনি আলোচনা করছেন, বিবেচনা করছেন। কিন্তু ওই সাইবার সিকিউরিটির ব্যাপারে কিন্তু অনড় রাশিয়া, এবং আমেরিকা বুঝতে পারছে অত সহজে ওটাকে আপনি গলানো যাবে না। জি, আপনার কাছে আবার আসবো প্রফেসর ইমতিয়াজ আহমেদ। এরই মধ্যে একটি ঘটনা ঘটে গেল, হোয়াইট হাউসে মুখপাত্র মার্ক কেরোলো পদত্যাগ করলেন, এবং আমরা কিন্তু ধারাবাহিকতায় বেশ কয়েকজনকে পদত্যাগ করতে দেখলাম। আসলে আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাব কি হতে পারে? ওই যে মানে পুরো আন্তর্জাতিক মহল যেটা বললাম যে তাকে কতখানি সিরিয়াসলি দেখবে, এবং এই যে যেটা জামিল ভাই বলতে চেষ্টা করলেন যে কাতার আর সৌদি আরবিয়ার মধ্যে যেই গণ্ডগোল, সেখানেও খুব একটা আমেরিকা একটা রোল প্লে করতে পারছে না। ক্লাইমেট চেঞ্জ যখনই হলো, চায়না কিন্তু বলল আমি আছি। এই যে স্পেস কিন্তু তৈরি হচ্ছে আরেকটা দেশ, তার রোল, এটা তো আগে ছিল না, আগে তো সেই ছিল। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আমেরিকাই আসলে অপরচুনিটি করে দিয়েছে? 10 বছর আগে কেউ চিন্তাই করতে পারেনি যে মিডল ইস্টের কোনো বিষয়ে, এটা গবেষণা করে দেখতে পারেন, যে কোনো বিষয়ে কেউ চায়নাতে যাবে, এটা চিন্তাই করা হয়নি। কিন্তু আজকে কাতারের ফরেন মিনিস্টার সে গেল চায়না, সেখানে চায়না কোনো ইনফ্লুয়েন্স করতে পারে, এবং তারা কিন্তু ওইভাবে একটা ইকুইডিস্টেন্স নিয়ে কথা বলছে। এই যে বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, যেটা অনেকেই বলছে যে আমেরিকার একটা ডিক্লাইন, সেটা ডিক্লাইন তো হঠাৎ করে হয় না, ব্যাংক হয় না, আস্তে 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 যায়। তো সেই হিসাবে আমার মনে হয় হয়তো 20 বছর পরে হয়তো এই তারিখগুলো হয়তো বলবে যে উনি শুরু করে দিয়েছেন। মানে সমস্যাটা হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা কত সিরিয়াসলি দেখব, তার নিজের লোকরাই দেখছে না সিরিয়াসলি। বারবার যে একাধিক লোক যে রিজাইন করছেন, এতেই বোঝা যাচ্ছে যে তাকেই সেই দেশের লোকরাই দিচ্ছে না। কথা বললেই মানুষ হেসে দেয় ডোনাল্ড ট্রাম্প, মানে হিজ মোর কমেডিয়ানদের জন্য খুব সুবিধা হয়েছে। সমস্যাটা হলো যে গত 6 মাসে আমরা দেখিনি যে বসে এমন কতগুলো স্টেপ নিয়েছেন যেটা পুরো আন্তর্জাতিক মহলে তাকে রেসপন্সিবল বলা যাবে। এর একটা বড় কারণ হচ্ছে যে আমি মনে করি যে সে ওই ইলেকশন ক্যাম্পেইনের মেন্টালিটি থেকে বার হতে পারেনি। তার এখন সে মনে করছে যে এখনো বুঝি ইলেকশন হচ্ছে, কারণ হচ্ছে যে এখনো ওই যে যারা ওনাকে ভোট দিয়েছেন, যারা, যদিও মনে রাখতে হবে উনি কিন্তু 3 মিলিয়ন কম ভোট পেয়েছেন হিলারি ক্লিন্টনের, মেজরিটি ভোট কিন্তু তার না, তার অ্যারাউন্ড 34 to 36% মনে হয় তার ভোট। সে এখনো মনে করছে যে আমি তারা যেটা চাচ্ছে সেই কথাগুলোই আমি বারবার বলি, কারণ ওখান থেকে বার হয়ে আসার অবস্থাটা নেই। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিশ্বায়নের যুগে যদি আমরা বিভিন্ন দেশে যদি প্রেসিডেন্টগুলো দেখি, তার মধ্যে একটা ইন্টেলেকচুয়াল এলিমেন্ট থাকে। আমরা যদি জার্মান চ্যান্সেলরকে দেখি, আমরা যদি শি জিনপিংকে যদি দেখি, কথার মধ্যে, বা ফ্রান্সের, বা এমনকি কানাডার প্রতিবেশী, মানে একটি বড় উদাহরণ, এক্স্যাক্টলি একটা ইন্টেলেকচুয়াল, জাস্টিন ট্রুডো, মানে একটি উজ্জ্বল উদাহরণ এখন। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল এলিমেন্ট। জি, আপনার কাছে আবার আসবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ অনুষ্ঠান আমেরিকা রাজনীতি। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।